দেবতা এবং অসুরদের মধ্যে এক ধরনের যুদ্ধ চলছিল। কে অমৃতের ভাগীদার হবে তার যুদ্ধ। দেবতা এবং অসুররা মিলে সমুদ্র মন্থন করেন। বাসুকি নাগ দিয়ে এবং কচ্ছপের উপরে এক ধরনের মন্থন যন্ত্র তৈরি করে সমুদ্রকে মন্থন করে অমৃত তোলার চেষ্টা হয়। অমৃত হচ্ছে সেই বস্তু, স্বর্গীয় বস্তু যা পান করলে মানুষ অমর হয়ে যায়। শেষ পর্যন্ত দেবতা এবং অসুরদের সম্মিলিত প্রচেষ্টায় এক ভাণ্ড অমৃত উঠে আসে। কিন্তু প্রতিটি উপাত্তের বা উৎপত্তির পেছনেও কিছু নোংরা দিক থাকে, কিছু নেতিবাচক দিক থাকে। অমৃত তুলতে গিয়ে এর সাথে উঠে আসে এক পাত্র বিষ। সেই বিষ এতটাই বিষাক্ত, যার এক ফোঁটা পৃথিবীতে যদি পড়ে তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। যা সমুদ্রে ফেলা যাচ্ছে না, পৃথিবীতেও রাখা যাচ্ছে না, কোনোভাবেই সেই বিষের কোনো গন্তব্য তৈরি করা যাচ্ছে না। শেষ পর্যন্ত সবাই মিলে শিবের কাছে পৌঁছায়। শিবকে বলেন যে আমরা দেবতা এবং অসুরেরা সমুদ্র মন্থন করে অমৃত পেয়েছি, কিন্তু তার সাথে সাথে এই বিষটুকু পেয়েছি। কিন্তু এই বিষটুকুর কি হবে তার কোনো গন্তব্য পাচ্ছি না, কি করব? শিব অনেকক্ষণ ভাবলেন। ভাবার পরে তিনি বললেন যে এই বিষ তোমরা কোথাও ফেলতে পারবে না, কারণ পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে বিষে। এই বিষ কেউ খেতেও পারবে না, কারণ সেটি গ্রহণ করা বা সহ্য করা তার পক্ষে সম্ভব নয়, তার মৃত্যু ঘটবে। এমনকি আমিও এই বিষ পান করলে মারা যাব। কিন্তু আমার কাছে একটি উপায় আছে। উপায় হচ্ছে যে আমার একটি বিশেষ ক্ষমতা আছে যে আমি বিষ নিয়ে গলার কাছে রেখে দিতে পারি, পেটের মধ্যে না পৌঁছে কণ্ঠের বরাবর রেখে দিতে পারি, এবং সেটি আমি গিলবও না, সেটি আমি বের করে ফেলবও না। একমাত্র উপায় এ দ্বারাই এই বিষটুকুকে নিরাপদে রাখা। তারপরে সেই একমাত্র বিষ শিব নেন এবং সেটি মুখের মধ্যে দিয়ে ঢেলে গলার কাছে তিনি রেখে দেন। যেটি তিনি গিলছেন না, যার কারণে তার পেটে যাচ্ছে না, মানে তিনি খাচ্ছেন না, আবার ফেলেও দিচ্ছেন না, বাইরেও থাকছে না। কিন্তু বিষের এতটাই কার্যক্ষমতা ছিল যে বিষের কারণে শিবের কণ্ঠ নীল হয়ে যায় বিষের কার্যপ্রক্রিয়ায়। এই কারণে শিবকে নীলকণ্ঠ বলা হয়। অর্থাৎ যে সমাজের বিষ, জীবনের বিষ, প্রকৃতির বিষ, দ্বন্দ্বের বিষ নিজের মধ্যে ধরে রাখে, না সে নিজে ফেলতে পারে, না সে গিলতে পারে, এবং তার কারণে তার কণ্ঠ নীল হয়ে যায়। এই জন্য শিবের আর এক নাম নীলকণ্ঠ। এটি একটি গল্প, এর মধ্যে বিন্দুমাত্র বাস্তবতা নেই। আপনি সনাতনী হলে শিবকে সত্য বলে মনে করতে পারেন, কিন্তু এটি শেষ পর্যন্ত একটি উপলব্ধির গল্প। এর মধ্যে হয়তো বোধ আছে, কিন্তু বাস্তবতা বলে কিছু নেই। আমরা প্রতিটি মানুষেরই জীবনে ভালো মন্দ বহুবিধ দিক থাকে, কিন্তু তার চেয়ে বেশি থাকে হচ্ছে বিষ, যে বিষ আমাদেরকে কষ্ট দেয়। কিন্তু আমরা বরাবরই বেশিরভাগ মানুষ নিজের সামান্য সমস্যাটাকে গুরুত্বপূর্ণভাবে মনে করি। এর কারণে অনেক আগে বলেছি যে যার জ্বর হয় তার কষ্ট তার কাছে ক্যান্সার হওয়া রোগীর থেকে বেশি, কারণ তার জ্বর হয়েছে, ক্যান্সার হয়নি। প্রতিটি অসুস্থ মানুষ প্রতিটি সামান্য অসুস্থতাকেও বড় হিসাবে দেখে যখন সেই সামান্য অসুস্থতা তার নিজের ঘটে। আমার যখন জ্বর হয় তখন সেই জ্বরটাকে পৃথিবীর সবচেয়ে চূড়ান্ত অসুখ বলে মনে হয়, কারণ আমি সেটিতে ভুগছি। আরেকজনের ক্যান্সারকে আমি দেখি না। মানুষ সবসময় নিজের ভেতরটাকে গুরুত্বপূর্ণভাবে দেখে, অন্যের ভেতরে জ্বলে যাওয়া কোনো অংশকে সে গুরুত্বপূর্ণভাবে দেখে না। এই কারণে অধিকাংশ মানুষ অসুখী। আমাদের অসুখের সবচেয়ে বড় কারণ যে আমরা নিজের বিষয়টিকে সবচেয়ে চূড়ান্ত বড়ভাবে দেখি। এই কথা সকালবেলা বলার পিছনে কারণ কি? আমি হয়তো আমার মনোবৃত্তি তৈরি হয়েছে আজকে রাত্রে, আমি সারা রাত জেগে আছি। আমি এ পর্যন্ত এক ফোঁটা ঘুমাইনি। রাত্রে কথা বলেছি আপনাদের সাথে নিষিক্ত করে, তারপর থেকে আমি জেগেই আছি, পড়ছি, বহুবিধ চিন্তা ভাবনা করছি, জেগে আছি। তো আমার মনে হলো যে সকালবেলা তো সবাই সুন্দরের কথা বলে, নতুন দিনের কথা বলে, এই নতুন দিনের কথা বলা বাদ দেওয়া উচিত। সকালবেলা মানুষকে বোঝানো উচিত যে মানুষের জীবনের বিষ কত রকমের হতে পারে। যখন আপনি আপনার জীবনের বিষ সম্পর্কে ধারণা লাভ করবেন এবং সেই জীবনের বিষ নিজের জীবনের বিষের সাথে তুলনা করবেন, তখন দেখবেন আপনি অনেক ভালো আছেন। 25 বছর বয়স থেকে আমার
মানুষের কথা শোনার সুযোগ হয়েছে। 25 বছর থেকে এ পর্যন্ত কম করে হলেও শপাঁচেক মানুষের জীবনের কষ্টের কথা আমি শুনেছি, জীবনের জটিলতার কথা শুনেছি। আপনাদের অনেক আগে বলেছি যে আমার লাইফ পার্টনার বলেছে যে তুমি আর যাই কিছু বলো, যৌনতা নিয়ে কিছু বলবা না। তোমার যৌনতা বা যৌনতা সম্পর্কে মানুষের যে বহুবিধ বক্তব্য তোমার কাছে জমা আছে, তোমার কাছে যে মানুষের বিষ জমা আছে, সেগুলো নিয়ে তুমি কখনো কিছু বলবা না। যার কারণে আমি বিষয়টি বলি না, কারণ আমি জানি তাতে অনেক মিথ ভেঙে যাবে, অনেক ধর্মের কাঠামো ভেঙে যাবে, অনেক বিশ্বাসের কাঠামো ভেঙে যাবে, অনেক সম্পর্কের কাঠামো ভেঙে যাবে শুধুমাত্র যৌনতা নিয়ে যদি কথা বলি। কিন্তু তারপরও মনে হয় যে এই যে যন্ত্রণাকাতর মানুষ যারা আছেন, তাদের বিষয়গুলোকে যদি একে একে উপস্থাপন করা যায়, যাদের সাথে আমার বসার সুযোগ হয়েছে, যাদের সাথে আমার সামনে বসে বসে তার কষ্টের কথা বা তার জীবনের বিশ্বের কথা আমার শোনার সুযোগ হয়েছে, সে হয়তো বলে এক ধরনের স্বস্তি পেয়েছে যে পৃথিবীর কেউ না কেউ জানে যে আমার সাথে এরকম ঘটেছে। এবং সেই তথ্যগুলো আমি আপাত নীলকণ্ঠের মতো গলার কাছে ধরে রেখেছি। আমি কারো পরিচয় প্রকাশ করতে পারি না, কাউকে সামনে আনতে পারি না, সে অধিকার আমার নাই। যার কারণে আমি এসব নিয়ে কখনো বলি না। কিন্তু মনে হয় যে কিছু কিছু জিনিস কাউকে উল্লেখ না করে কিছুটা বিকৃত আকারেও বলা উচিত, যাতে আপনারা বুঝেন কি হতে পারে। তো সেরকম একটি বিষের গল্প আমি আপনাদের আজকে বলবো, এবং এটি চূড়ান্ত বাস্তব গল্প। স্থান সিলেট। আমি স্থান সঠিক রাখছি। এই গল্পটি আমি যেটি বলছি এটি জীবনের গল্প এবং আমার শোনা গল্প, এবং শোনা বলতে হচ্ছে আমার সামনে বলা একজন মানুষের গল্প, যে যার নিজস্ব অভিজ্ঞতায় এই গল্পটি ঘটেছে। আমার এক ছোট ভাই ছিল। তার পড়াশোনাজনিত কারণে সে সিলেটে থাকতো, এবং সিলেটে সে একটা মেয়েকে ক্লাস 9-এ পড়ে তাকে পড়াতো, দেখিয়ে দিত। তার একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল, সেটি হচ্ছে এমন যে সে দেখতো যে তার পিতা, অর্থাৎ এই মেয়ের পিতা সৌদি আরবিয়াতে থাকে, বিশ্বাসী মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি এখানে কারো ধর্মমত বা কারো বিশ্বাসকে ছোট করছি না, আমি শুধু ঘটনাটা বলছি। কিন্তু সেই মানুষটি যখন দেশে আসে, বছরে 2-1 মাসের জন্য দেশে আসে, তখন এই মেয়েটি কুঁকড়ে যায় এবং তার মা কুঁকড়ে যায়। তাদের চোখে মুখে ভীতি চলে আসে এবং তাদের চোখে মুখে বিষাদ চলে আসে। সে যেহেতু কমপক্ষে 2 বছর এই ব্যাপারটি দেখেছে, তার পড়াশোনাজনিত কারণে সে 4 বছরের মতো ছিল সিলেটে, এবং 2 বছরে 2 মাস তার এই অভিজ্ঞতা হয়েছে যে তার পিতা আসলে এই বাড়ির আলো নিভে যায়। এই কন্যার মা এবং এই কন্যা তখন ভীত, বৃষ্টিতে ভেজা পশু শাবকের মতো হয়ে যায়। কোনো একভাবে যখন দ্বিতীয় বছরে এই পিতা আবার চলে যায় সৌদি আরবিয়াতে, তখন কোনো একদিন কান্না করছিল ওই 2 মা এবং মেয়ে। এবং সেই দিন আমার সেই ছোট ভাই পড়াতে গিয়ে তার মাকে জিজ্ঞেস করে, ওই মেয়েটির মাকে জিজ্ঞেস করে যে, আন্টি, যদি কিছু মনে না করেন, আমার একটা জিনিস মনে হয়েছে, আপনারা কি আমাকে কিছু বলবেন? তখন তার মা বলেছিল যে, হ্যাঁ বলো। হ্যাঁ, বলবো। তখন বলেছিল যে, আপনারা, আপনার বর আসলে সৌদি আরব থেকে খুশি হবার কথা, কিন্তু আপনি খুশি হন না। আমি যাকে পড়াই সে খুশি হয় না। আপনি এরকম ভীত হয়ে যান কেন? আপনাদের মধ্যে এরকম বিষাদের ছায়া আসে কেন? তখন সেই মা তার সামনে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে শুরু করে, হাউমাউ করে কাঁদতে কাঁদতে, যে আমার পুরী, আমার পুরী। আপনারা জানেন যে সিলেটে মেয়েদেরকে পুরী বলা হয়, অর্থাৎ আমার কন্যাকে আমরা যেমন কন্যা বলি, এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে, যেরকম আমি বলি বা আমরা বলি, তারা বলে আমার পুরী, মানে আমার মেয়ে, আমার মেয়ে, আমার কন্যা। তখন সেই মা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, আমার পুরী, আমার পুরী। তখন আমার সেই ছোট ভাই তাকে বলে যে, আমাকে যদি একটু বলতেন কি ঘটনা। তার পরিপ্রেক্ষিতে তার মা বলে যে, আমার মেয়েকে বিগত 8 বছর ধরে তার পিতা যখন দেশে আসে নিয়মিত জোরপূর্বক ধর্ষণ করে। যতবার সে আসে তার স্ত্রীকে, অর্থাৎ এই কন্যার মাকে, সে মানসিক নির্যাতন করে, তাকে প্রহার করে, এবং তার এই কন্যা
নবম ক্লাস পড়ুয়া কন্যা তাকে নিয়মিত ধর্ষণ করে। এই ঘটনা সেই মেয়েটির নবম ক্লাস সময়ের। এর সাথে যদি আপনি, তার মানে তার বয়স 15 বছর বা 16 বছর, এর সাথে যদি আপনি 8 বছর ধরেন, তাহলে 16 থেকে 8 বাদ দিলে হয় হচ্ছে 8 বছর। তার মানে এই মেয়েটির বয়স যখন 8, তখন থেকে এই পিতা তাকে যৌন নিপীড়ন করা শুরু করেছে এবং প্রতি 8 বছর ধরে এই চক্রটা চলছেই। আমার সেই ভাইটি তাকে বলেছিল, মানে সে অবাক হয়ে, অবাক বিস্ময়ে, তার চিন্তা চেতনার জগৎ, তার ধর্মের জগৎ, তার পিতা সন্তানের সম্পর্কের জগৎ, তার পিতা কন্যার সম্পর্কের জগতের যে ধারণা, তা চুরচুর করে ভেঙে যায়। সে তখন বলে, এটা কিভাবে সম্ভব, কিভাবে এটা সম্ভব? এবং সেদিন আমার সেই ছোট ভাই সেখান থেকে বিদায় নিয়ে চলে আসে। যখন সে আমাকে তার এই ঘটনাটা বলছে যে, নিষিক্ত ভাই, আপনি আমাকে কি এক্সপ্লেইন করবেন যে এই ঘটনার পেছনে কারণ কি? আমি বললাম যে, তুমি বিস্তারিত বলো, আমি কারণ বের করতে পারবো। তো সেইভাবে সে বিস্তারিত বলল এই ঘটনাটি। ঘটনা বলার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে, তোমার কি জানা আছে যে এই পিতা কত বছর ধরে সৌদি আরবিয়াতে থাকে? তখন বলল যে প্রায় 22 বছর, 20-22 বছর। বছরে আসে, 1 বছর বা 2 বছর পর পর আসে, এখন নিয়মিত আসে। আগে হয়তো 2-3 বছর পরে আসতো, কিন্তু 8 বছর ধরে প্রতি বছরে সে আসে এবং এসেই তার মূল উদ্দেশ্য থাকে এইটা। আমি বললাম যে, তুমি কি এই মা এবং মেয়েকে জিজ্ঞেস করেছিলে যে কেন তারা এই বৃত্তের মধ্যে আছে, কেন তারা বেরিয়ে যায়নি? বলে, হ্যাঁ, আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কেন একসাথে আছেন। এর উত্তরে এই মেয়েটির মা তাকে বলেছিল যে, আমাদের যাবার আসলে কোনো জায়গা নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি কোথায় যাব? আমি বেরোলে আমার এই মেয়েটিকে নিয়ে আমাকে ভেসে যেতে হবে অথবা আত্মহত্যা করতে হবে, কিন্তু আত্মহত্যা তো মহাপাপ। আমি করতেও পারছি না, আমরা করতেও পারছি না, সহ্য করতেও পারছি না। আমি তখন বললাম যে দুটো ব্যাপার ঘটতে পারে এই ক্ষেত্রে। এই ঘটনাকে দুভাবে এক্সপ্লেইন করা যায়। এক, এই লোকটির মনস্তাত্ত্বিক এক ধরনের বিকৃতি সাধন হয়েছে যৌনতা নিয়ে। সে কোনো কারণে, যেহেতু তার এই কন্যাকে নিজের জায়গায় বাড়তি হতে দেখেনি, বহু বছর ধরে সে সৌদি আরবিয়াতে আছে। সৌদি আরবিয়াতে সৌদি আরবিয়ান যারা নাগরিক, তাদের মধ্যে এই কালচার আছে। তারা নিজস্ব সন্তানের সাথেও শারীরিক সম্পর্কে দিয়ে উপগত হয় এবং লম্বা সময় ধরে তার যৌন ক্ষুধা থাকে। সেই ক্ষুধা নিয়ে যখন সে দেশে আসে, তখন তার স্ত্রী, যার বয়স অনেক বেড়ে গেছে, তার প্রতি তার যৌন আকাঙ্ক্ষা জাগে না। এর সাথে তার যে সদ্য কিশোর কন্যা বা সদ্য বালিকা কন্যা ছিল, তার সাথে যেহেতু তার পিতাসুলভ সম্পর্ক তৈরি হয়নি, তাকে সে নিজের হাতের সামনে বড় হতে দেখেনি। তাকে সে নিজের হাতে জামা কিনে দেয়নি, কাপড় কিনে দেয়নি। হয়তো প্রথমবার এসে যখন দেখেছে, তখন তার বয়স 2 বছর বা 1 বছর। তৃতীয়বার যখন দেখেছে, তার বয়স 5 বছর। সাময়িক ক্ষুদ্র ক্ষুদ্র ভঙ্গিত স্তরে তাকে দেখেছে, যার কারণে তার পিতাসুলভ মনস্তত্ত্ব তৈরি হয়নি। এর সাথে তার মানসিক বিকৃতির কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে। এটি একটা কারণ, মনস্তাত্ত্বিক যৌনতার বিকৃতি, এবং তার সাথে যেটাকে আমরা বলি শিশুকামিতা। এবং সেই শিশুকামিতা বা মনস্তাত্ত্বিক যৌনতার বিকৃতির কারণে সে তার নিজের সন্তানের প্রতি, নিজের কন্যার প্রতিও যৌন নিপীড়নগ্রস্ত পিতা হতে পেরেছে। যদি এই ঘটনা সত্য হয়, তাহলে ধর্ম থাকে না, আস্তিকতাও থাকে না, নাস্তিকতাও থাকে না, পিতা সন্তানের শৃঙ্খল থাকে না। এটি বোঝায় যে শেষ পর্যন্ত আমরা চূড়ান্তভাবে ঘাত প্রতিঘাত থেকে বেরিয়ে আসা প্রাণী, এর বাইরে বেশি কিছু না। এটি একটা কারণ। দ্বিতীয় আর একটা কারণ আছে, যে কারণটা আমার কাছে লজিক্যাল মনে হয়। তখন আমার সেই ছোট ভাই বলল যে, ভাই সেটা কি? আমি এর এক্সপ্লেন পাইনি। আপনি একটা বলেছেন, সেই বিষয়টা আমি বুঝলাম যে যৌন বিকৃতি, কিন্তু তাতেও আমি তৃপ্তি পাচ্ছি না। কারণ আমার মনে হচ্ছে যে এই ঘটনা তাকে পীড়া দেয়। আমার মনে হচ্ছে যে এর কারণ জানা দরকার। তৃতীয় আর একটা কারণ হতে পারে যে এই কন্যা সন্তানটি ওই পুরুষের সন্তান না। যেহেতু 20-22 বছর ধরে এই পিতা বিদেশে ছিলেন, মাঝে মাঝে আসতেন, হঠাৎ করে আসতেন, এবং বিয়ে শাদী করার পরই হয়তো সে, নর্মালি আমাদের দেশের যারা প্রবাসী শ্রমিক বা প্রবাসী কর্মজীবী, বিশেষত মধ্যপ্রাচ্যে আছে, তাদের একটা ধরন হচ্ছে যে তারা
দেশে আসে বিবাহ করার জন্য, বিয়ে করে চলে যায়। 3 বছর, 5 বছর, 7 বছর পরে হয়তো আবার আসে। তাহলে বিয়ে করার দরকার কি? তুমি দেশেও একজন নারীকে বিচ্ছিন্ন একক মানুষ হিসেবে রাখছো, তুমিও একক মানুষ হিসেবে থাকছো। তাহলে সন্তান উৎপাদন করার জন্য তোমার বিয়ে করার দরকারটা কি? হতে পারে এটি অনেকখানি লজিক্যাল, হতে পারে যে এই কন্যা সন্তানটি ওই পুরুষের সন্তান নয়। এই পুরুষটি যখন বিবাহ পরবর্তী সময়ে সৌদি আরবিয়াতে চলে গেছে এবং তারপরে এসেছে এবং এই কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছে, তার মনে হয়েছে যে এটি তার সন্তান না। তার মনে হয়েছে যে তার স্ত্রী কোনো অনৈতিক সম্পর্ক, আপাত অনৈতিক সম্পর্ক বা পরকীয়াতে সংযুক্ত হয়েছে এবং এই মেয়েটি, অর্থাৎ এই শিশুর মেয়েটি তার নিজের সন্তান না। সে তার মনস্তাত্ত্বকে এই ব্যাপারটা মেনে নেওয়ার মতো সক্ষম তৈরি করতে পারেনি যে এই সন্তানটি আমার না হলেও সে আসলে কন্যাই, সে আসলে শিশুই। এবং সে প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে। তার চিন্তা যে আমি বিদেশে ছিলাম, আমি উপার্জন করে টাকা পাঠিয়েছি, আর তুমি আমার আড়ালে আরেকজনের সাথে পরকীয়া করে একটা কন্যা জন্ম দিয়েছো। তোমাকে তো আমি হত্যা করতে পারছি না, ওই মেয়েটাকেও হত্যা করতে পারছি না, কারণ আমি এত ব্রুটাল না, কিন্তু তোমাকে আমি মনস্তাত্ত্বিকভাবে শাস্তি দিয়ে থাকবো আজীবন, যতদিন তুমি বেঁচে থাকবা। আমি তোমাকে এমন অসুখ দিব যে সেই অসুখ থেকে তুমি কখনো বেরোতে পারবে না। আমি তোমাকে এমন বিষ দিব, সেই বিষ থেকে তুমি কখনো বেরোতে পারবে না। এই মনস্তত্ত্ব এই পুরুষটিকে বিকৃত মস্তিষ্কের করে দিতে পারে। এবং যখন সে দেশে আসে, তার স্ত্রীকে নিয়মিত প্রহার করে, আঘাত করে, এবং তার যে এই কন্যা, সে হয়তো তার নিজের কন্যা না, তাকে সে নিয়মিত ধর্ষণ করে শুধুমাত্র তার স্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য। এক্ষেত্রে এই কন্যাটি হয়ে গেছে দুজনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের বলি। আবার এটাও হতে পারে যেহেতু এই নারীটি একটি পরকীয়ার ফসল হিসাবে এই কন্যা সন্তানটিকে জন্ম দিয়েছে তার স্বামীর অন্তরালে, যার জন্য তার ভেতরেও এক ধরনের অন্ধ কালো পাপবোধ আছে, যে পাপবোধ থেকে সে বেরোতে পারে না। এবং এই বেরোতে না পারার কারণে সেও মনে করে যে হ্যাঁ, আমি তো একটা অন্যায় করেছি, আমি এখন কি করব, কই যাব। এবং সেই জায়গা থেকে সে না এই বিষ গিলতে পারছে, না এই বিষ ফেলতে পারছে। উভয় হতে পারে। এই যে মানুষের বিষ, আপনি হয়তো খারাপ আছেন, আপনার হয়তো ছোট্ট কারণে মন ভাঙা, আপনার হয়তো জীবনে কখনো না কখনো কোনো নেতিবাচক কার্যাদি সংঘটিত হয়েছে, কিন্তু আপনি কি এই মাটির চেয়ে খারাপ আছেন? আপনি কি এই কিশোরী কন্যাটির চেয়ে খারাপ আছেন? নেই কিন্তু। আপনি অনেক ভালো আছেন, আপনি অনেক ভালো আছেন। এবং এই বিষ যদি আপনাকে ব্যথিত করে, আজকের এই লাইভটি শুনে এই বিষ আপনাকে মুক্তিও দিতে পারে। আমি নিষিক্ত, আমার চরিত্রের সবচেয়ে বড় সমস্যা, আমার ভিতরে এত বিষ জমা আছে, সেই বিষগুলো আমাকে ক্রমশ স্থির করে ফেলেছে। প্রথম দিনে বিষের পর্বে আমি যে গল্পটি বললাম এবং যার কাছ থেকে যে গল্পটি শোনা, সেও হয়তো এই মুহূর্তে শুনছে, আমি জানি যে শুনছে, কারণ সে যে শুনছে আমি বুঝতে পারছি। এবং তাকে আমি বলেছি যে এইটি হচ্ছে এক্সপ্লেইন, এটি হচ্ছে এই ঘটনার পেছনের কারণদ্বয়ের মধ্যে যে কোনো একটি, কোনটা আমি জানি না, কিন্তু এই দুটি কারণ ছাড়া কোনো কারণ থাকার কথা না। এরপরে কোনো একদিন আমি সকালবেলা আবার দ্বিতীয় কোনো বিষের গল্প শোনাবো। বিশ্বাস করেন, আপনি চিন্তা করতে পারবেন না যে সেই বিষ কেমন বিষ হতে পারে। সেই বিষ না ফেলা যায় না গিলা যায়। এবং সেই বিষের গল্প আমি যখন শোনাবো, যার শরীরে বিষ সে নিজে আমাকে বলেছে, এবং বলেছে আর কেঁদেছে, এবং কান্না শেষ করে আমাকে বলেছে যে অনেক দিন পর, 38 বছর পর, তার বয়স 38 বছর, 38 বছর পর আজকে আমি হালকা হলাম। অন্তত মনে হলো যে আমার ভেতরে যে এই যে চাপা কষ্ট, এই যে চাপা অন্ধ বিষয়টি বিষ আকারে জমে আছে, অন্তত কেউ তো জানলো যে এমন আমার সাথে ঘটেছে। এবং সেটা জানার পরে সে তো আমাকে ছোট করে দেখলো না। সেটি আবার একদিন আপনাকে বলবো। এই বিষ হয়তো আপনাকে আগামী সারাটা দিন সুখী রাখতে পারে এক ধরনের ব্যথাতুর অনুভূতির জায়গায় থেকেও, যেখানে আপনি মনে করবেন আপনার সাথে যা সংঘটিত হয়েছে তা হয়তো খুব বড় কিছু নয়।
সেগুলোকে অবজ্ঞা করা যেতেই পারে, সেগুলোকে উপেক্ষা করা যেতেই পারে। আসুন আমরা ভালো থাকি, আসুন আমরা মানবিক হই। মানবিকতা একটা মিথ, কিন্তু আপনার জীবনক্রমের সময় এর বাইরে যাবার কোনো উপায় নেই। সবাই ভালো থাকবেন, সবার জন্য একরাশ ভালোবাসা। শুভেচ্ছা দিয়ে শুরু করিনি, বিষের গল্প আসলে শুভেচ্ছা দিয়ে শুরু করা যায় না। সবাই ভালো থাকবেন।